এই ইবাদতের মাস, রহমতের মাস, এই দুয়া দরজের মাসকে আপনারা পালন করছেন। তার মধ্যেও আপনারা হাজারে হাজারে কিভাবে আজকের সামান্য এক মিছিলের আহ্বানে বহরমপুরে এসে হাজির হলেন, এটা ভাবতে আমার অবাক লাগছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজ আমাদের কোনো বড় সভা করার পরিকল্পনা ছিল না। আমরা ভেবেছিলাম বহরমপুর শহরে একটা মিছিল করে আমরা আমাদের প্রতিবাদটা পেশ করব। যেহেতু মিছিল, তাই ছোট্ট একটা মঞ্চ বাঁধা হয়েছিল যদি প্রয়োজন হয়। সার্বিক অর্থে এটা একটা পথসভা হতে পারে এটা ভেবে কিন্তু এখানে একটা ছোট মঞ্চ হয়েছিল। তখন আমরা জানতাম না যে আমরা যাকে পথসভা বলছি, মানুষ তাকে জনসভায় রূপান্তরিত করতে চাইছে। সেই ফজরের নামাজের পর আপনারা উপবাস শুরু করেছেন। সেই উপবাস চলছে, সকাল থেকে খাবার নেই, জল নেই। কোথা থেকে এসেছেন, কিভাবে এসেছেন তা আমরা জানি না, কারণ আপনাদের গাড়ি ঘোড়া দেওয়ার কোনো ব্যবস্থা নেই। তারপরেও আপনারা এখানে এসেছেন। এটার মধ্যে দিয়ে এটা প্রমাণ হচ্ছে যে ত্রুটিপূর্ণ এসআর প্রক্রিয়ায় মুর্শিদাবাদ জেলার মানুষ যেভাবে বঞ্চিত হচ্ছে, যেভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে, মানুষ তার স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ জানাতে চাইছে। আজকে সারা পৃথিবীর অবস্থা সঙ্গীন। সারা পৃথিবী এক ভয়াবহ ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে। গোটা আরব দুনিয়া জ্বলছে। গোটা আরব দুনিয়ায় যখন যুদ্ধ, সেই যুদ্ধের আঁচ আমাদের দেশেও পড়ছে। বাজারে গ্যাসের দাম বাড়ছে, আগামী দিনে তেলের দাম বাড়বে, সিমেন্টের দাম বাড়বে, সারের দাম বাড়বে। কারণ যেখানে যুদ্ধ হচ্ছে সেই পশ্চিম এশিয়া থেকে আমাদের দেশের, আমাদের প্রয়োজনে আমরা তেল কিনি, গ্যাস কিনি, সার কিনি, লাইমস্টোন কিনি। ফলে সর্বত্র আগামী দিনে এক ভয়ঙ্কর সংকটের বাতাবরণ তৈরি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ভারতবর্ষ নামক একটা দেশ, তাদের সরকার, তারা কি বলতে চাইছে, তারা কার পক্ষে কার বিপক্ষে কি বলতে চাইছে, কোনো কিছু আমাদের কাছে স্পষ্ট নয়। আমাদের কাছে স্পষ্ট নয় আমাদের দেশের ভবিষ্যৎকে কোন পথে তারা নিজেদের রূপায়ণ হচ্ছে কিনা তার কোনো ব্যাখ্যা নেই। এক অনিশ্চিত ভবিষ্যৎ অপেক্ষা করছে আমাদের জন্য। আমরা দেখতে পেলাম ইরানের রাজধানী তেহরানে স্কুলের মধ্যে ইসরায়েল আমেরিকা বোমা বর্ষণ করছে। 160টা শিশু মারা গেল এই রমজানের মাসে। এই রমজানের মাসে হাজার হাজার মানুষ কে কোথায় পালাবে, খাবে, দাঁড়াবে ঠিক নেই। আপনারা হয়তো অনেকে জানেন যে আরব দুনিয়ায় জলের সংকট। আমাদের মতন এত পানি পাওয়া যায় না, জল পাওয়া যায় না। সেখানে সমুদ্র থেকে জল তুলতে হয়। সমুদ্র থেকে জল তুলে সেই জলে যে নুন থাকে সেটাকে বাদ দিয়ে সেই জলকে পানীয় জল হিসাবে যোগ্য করা হয়, গ্রহণ করা হয়। এটাকে বলা হয় ডিস্যালিনেশন, অর্থাৎ লবণ মুক্ত করে জল পান করার ব্যবস্থা। গোটা আরব দুনিয়ায়, সে সৌদি বলুন, বাহরিন বলুন, কাতার বলুন, ইরান বলুন, সর্বত্র এইভাবেই সমুদ্রের জল লবণ মুক্ত করে মানুষ তা পান করে থাকে। ভেবে দেখুন, রমজান মাস, ইফতার হচ্ছে, আপনার হাতে পানীয় জলের বোতল থাকবে না। এই ভয়ঙ্কর পরিস্থিতির কথা ভাবুন একবার। সেই জল যেখান থেকে উৎপাদন হচ্ছে,
যেগুলোকে আমরা লবণমুক্ত জল উৎপাদনের কেন্দ্র বলি, সেখানে বোমাবাজি হচ্ছে, সেখানে বোমা ফেলে সেগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। যেন গোটা বিশ্ব, গোটা পশ্চিম এশিয়া জুড়ে মানুষ হত্যার এক মহাযজ্ঞ শুরু হয়েছে, আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছেন। এর থেকে নিস্তার কোথায়? কে পথ দেখাবে আমাদের জানা নেই। তাই মহান আল্লাহ তাআলার কাছে পবিত্র মাসে আমাদের সকলের আবেদন থাকবে, আমাদের সকলের ইবাদত থাকবে যে ভারতবর্ষ শুধু নয়, সারা বিশ্বে শান্তি ফিরিয়ে আনা হোক। আজকে আমেরিকার যিনি রাষ্ট্রপ্রধান, সে নিজে একটা কলঙ্কিত ব্যক্তি, সে নিজে এপিস্টিন ফাইল একজন আসামি, সে নিজে সারা পৃথিবীকে দখল করার জন্য আজ ল্যাটিন আমেরিকা থেকে মধ্যপ্রাচ্য সর্বত্র হানা দিচ্ছে, সর্বত্র হামলা করছে। ল্যাটিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা, সেখানকার প্রেসিডেন্টকে অপহরণ করে নিয়ে চলে এলে আমেরিকা। ইরানে, সেখানটাই তাদের রাষ্ট্র মাতাকে তাকে বোমা মেরে হত্যা করে দেওয়া হলো। আজকে ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর কে কোথায় কি করবে না করবে তার ঠিকা নিয়েছে আমেরিকা আর তার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। আমার মনে আছে 2020 সাল, ডোনাল্ড ট্রাম্প তখন রাষ্ট্রপতি হয়েছে প্রথমবারের জন্য, দিল্লিতে এসেছিল এই ভারতবর্ষের সঙ্গে আলোচনা করতে রাষ্ট্রীয় সফরে। আমি তখন ভারতবর্ষের পার্লামেন্টে কংগ্রেস দলের নেতা ছিলাম। 25 কিংবা 26 ফেব্রুয়ারি 2020 সাল ডোনাল্ড ট্রাম্প আসার কারণে ভারতবর্ষের রাষ্ট্রপতির যে ভবন, সেই রাষ্ট্রপতি ভবনে একটা নৈশ ভোজের আয়োজন করা হয়েছিল। ডোনাল্ড ট্রাম্প এবং তার সৌজন্যে সেই নৈশ ভোজে আমাদের পার্টির পক্ষ থেকে আমি আমন্ত্রিত ছিলাম। আমন্ত্রিত ছিল গুলাম নবী আজাদ, আমন্ত্রিত ছিল ডাক্তার মনমোহন সিং, এই তিনজন আমন্ত্রিত ছিলাম। আমন্ত্রণ পত্র পেয়ে প্রথম আমি প্রতিবাদ করে বলেছিলাম যে আমাদের নেত্রী সোনিয়া গান্ধীকে আমন্ত্রণ জানানো হয়নি, তাই এই পাগলা ট্রাম্পের এই নৈশ ভোজে আমি অংশগ্রহণ করতে পারবো না। আমি অংশগ্রহণ না করার জন্য আমার পাশাপাশি গুলাম নবী আজাদ অংশগ্রহণ করলো না, ডাক্তার মনমোহন সিং তারাও অংশগ্রহণ করলো না। ভারতবর্ষে সেদিনের সরকারকে বলেছিলাম, বিজেপি সরকারকে বলেছিলাম যে বিরোধীদেরকে সম্মান দিতে না জানলে কমসে কম আমন্ত্রণ করবেন না। কংগ্রেস পার্টি ট্রাম্পকে দেখে জিভে জল গড়িয়ে যায়নি যে তার নৈশ ভোজে যাওয়ার জন্যে আমরা আগ বাড়িয়ে চলে যাব, আমাদের মর্যাদা বোধ আছে। সেই কংগ্রেস পার্টির একজন কর্মী হিসাবে বলতে চাই, সেই কংগ্রেসের একটা কর্মী হিসাবে বলতে চাই যে আজ এসআইআর নামে এই ভারতবর্ষে কি হয়েছে দেখুন। সর্বপ্রথম এসআইআর প্রক্রিয়া নিয়ে ভারতবর্ষের মানুষকে সচেতন করেছিল কে? আমাদের নেতা রাহুল গান্ধী। মনে করে দেখুন, রাহুল গান্ধী স্লোগান তুলেছিল ভোট চোর গদ্দি ছোর। কেন? ভোট চুরি করা হচ্ছে ক্ষমতায় টিকে থাকার জন্য। রাহুল গান্ধী দেখিয়ে দিয়েছিল ছবি করে, লিখে, বুঝিয়ে, পর্দায় যে কিভাবে ভারতবর্ষে একটার পর একটা কংগ্রেসের রাজ্য হাতছাড়া হচ্ছে, আর একটার পর একটা কংগ্রেসের রাজ্যে ভোট কারচুপি করে কিভাবে জিতছে আজকের বিজেপি পার্টি, তার সম্পূর্ণ বিবরণ ছবি সহ রাহুল গান্ধী বর্ণনা করে দিয়েছিলেন ভারতবর্ষের সমস্ত বিরোধী দলের নেতাদের সামনে। মনে করে দেখুন, হরিয়ানাতে ভোট হয়েছে, সেখানে ব্রাজিলের একজন নায়িকা, তার নামে 22টা ভোটার, 22টা ভোট তার ক্ষমতায়, তার হাতে 22টা ভোট। একটা ব্রাজিলের নায়িকা, সে 22টা ভোট দিতে পারে, প্রমাণ করেছিল রাহুল গান্ধী। চলে আসুন কর্ণাটক, একটা ছোট্ট ঘরে 5 ফিট বাই 5 ফিট ঘরে নির্বাচন কমিশন তালিকা করেছে 80টা ভোটার পাওয়া গেছে। একটা 5 ফিট বাই 5 ফিট ঘরে 80টা মানুষ বসবাস করতে পারে না। কে প্রমাণ করেছিল? রাহুল গান্ধী। রাহুল গান্ধী ভারতবর্ষের মানুষের কাছে
প্রতিদিন প্রতিবাদ করেছে, প্রমাণ সব বুঝিয়ে দিয়েছে কিভাবে নির্বাচন কমিশন ভারতবর্ষের মানুষের সঙ্গে কারচুপি করছে। মনে করে দেখুন রাহুল গান্ধী বিহারে দিনের পর দিন যাত্রা করেছে মানুষকে শুধু এই কথাটা বলার জন্য। সেদিন এই মমতা ব্যানার্জিরা রাহুল গান্ধীকে সাথ দেয়নি। সেদিন এই টিএমসি পার্টি রাহুল গান্ধীর যুক্তিকে মান্যতা দেয়নি। আজ যখন হুঁকে পড়েছে, যখন পশ্চিমবঙ্গে এসআর নামে হুঁকে পড়েছে তৃণমূল, তখন বলছে এবার আমরা দিল্লিতে প্রতিবাদ করব, নির্বাচন কমিশনের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনব। বলে না ঠাপে পড়ে বিড়াল গাছে উঠে, এখন মমতা ব্যানার্জি ঠাপে পড়ে গাছে উঠছে, আপনারা দেখতে পাচ্ছেন। এসআর যখন শুরু হলো, ভালো করে বোঝার চেষ্টা করুন, এসআর যখন শুরু হলো আমরা বলেছিলাম বিধানসভায় বিল পাস করো, পশ্চিমবঙ্গে এসআর হবে না। আমরা প্রস্তাব দিয়েছিলাম পশ্চিমবঙ্গের বিধানসভায়, প্রস্তাব পাস করো, এসআর মানব না। অন্যান্য রাজ্যে করেছে, তামিলনাড়ু করেছে, কেরল করেছে, বাংলায় হয়নি। ভারতবর্ষে প্রায় 12টা রাজ্যে কিন্তু এসআর হচ্ছে। আপনারা খেয়াল করে দেখুন, যত লাফড়া কোথায়? পশ্চিমবঙ্গে। প্রথম থেকেই লাফড়া, প্রথম থেকেই ঝঞ্ঝাটাই পশ্চিমবঙ্গে। কারণ পশ্চিমবঙ্গ সরকার প্রেম দিব কি দিব না এই তালে পশ্চিমবঙ্গ সরকার দৌড়ে বেরিয়েছে। এসআর প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের সঙ্গে প্রেম করব কি প্রেম করব না এই দোলাচলে পশ্চিমবঙ্গ প্রথম থেকে বিচরণ করেছে। ফলে কি হয়েছে? এই পশ্চিমবঙ্গে ভোট প্রক্রিয়া করার জন্য 90,000 কর্মচারীর দরকার ছিল। নির্বাচন কমিশনের আবেদনে পশ্চিমবঙ্গ সরকার সেই 90,000 সরকারি কর্মচারীকে তিনি সেখানে সরবরাহ করলেন। পশ্চিমবঙ্গে শুরু হলো এসআর প্রক্রিয়া। তৃণমূলের নেতারা বলছে এসআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে পশ্চিমবঙ্গে এসআর হতে দেব না, এসআর করতে গেলে রক্ত গঙ্গায় বইবে, এসআর করতে গেলে নির্বাচন কমিশনকে বেঁধে রাখা হবে। মনে করে দেখুন আপনারা। আরেকদিকে বিজেপির নেতারা বলছে 1.5 কোটি 2 কোটি বাংলাদেশি ধরা পড়বে, রোহিঙ্গা ধরা পড়বে। মনে করে দেখুন সেদিনের এক একটা রাজনৈতিক দলের এক একটা বক্তব্য। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলল, আমি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, সবারই ফর্ম ফিল আপ হলে তারপর আমি ফর্ম ফিল আপ করবো। ভুলে গেলেন? আজকে আপনি যখন এসআর নিয়ে ধর্ণা মঞ্চে আপনি যখন প্রতিশ্রুতির ঝর্ণা বহাচ্ছেন, তখন কি আপনার মনে পড়ছে যে আপনি একজন মুখ্যমন্ত্রী হয়ে বাংলার মানুষকে ভরসা দেওয়ার পরেও বাংলার মানুষের নাম উঠলো না, কিন্তু আপনার নাম উঠে গেল, খোকাবাবুর নাম উঠে গেল। এটি কেউ জবাব আপনি দেবেন? বোঝার চেষ্টা করবেন চালাকি। আমরা আইনের কথা বলি, কি বলতে চাইছি এখানটায় আমি ছোট্ট করে বুঝিয়ে দিই আপনাদের। ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধানে কি বলা আছে? সংবিধানের 324, সংবিধানের অনুচ্ছেদ 324, সেখানে বলা আছে নির্বাচন কমিশন ভোট পরিচালনা করবে। কে ঠিক করেছে? ভারতবর্ষের সংবিধান। ঠিক আছে, এই নির্বাচন কমিশনের মাথাকে মুখ্য নির্বাচন কমিশনার, তার নিচে কে থাকে? আরো 2 জন নির্বাচন কমিশনার। এই মুখ্য নির্বাচন কমিশনার আরো 2 জন কমিশনার, তাদের যে দপ্তর, তাদের হাতে দায়িত্ব ভারতবর্ষে নির্বাচন করানো। ভারতবর্ষের বিধানসভা, ভারতবর্ষের লোকসভা, ভারতবর্ষের রাজ্যসভা, সব ব্যাপারে নির্বাচন কমিশন অংশগ্রহণ করে। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশন আছে, সেটা রাজ্যের। তারা কি করে? পঞ্চায়েত ভোট করে, মিউনিসিপ্যালিটি ভোট করে, কোঅপারেটিভ ভোট করে, যা খুশি তাই করে, আপনারা জানেন। তাই যে কথাটা বলছিলাম যে সংবিধানের 324 অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন ভোট করাবে। 325 অনুচ্ছেদ অনুযায়ী যারা ভোটার তাদের সঙ্গে কোনো বৈষম্য করা চলবে না। 326 অনুযায়ী, অর্থাৎ সংবিধানের অনুচ্ছেদ 326, তারা বলছে ভারতবর্ষের মানুষের ভোট দেওয়ার অধিকার তাদের সাংবিধানিক অধিকার। ভারতবর্ষের মানুষের ভোট দেওয়ার অধিকার সাংবিধানিক অধিকার। আর যারা ভোটে দাঁড়াবে
তাদের অতীত কি, তারা কে, তারা কোথাকার, তাদের পরিচয় সেটা জানার অধিকার মৌলিক অধিকার। এটা হচ্ছে ভারতবর্ষের নির্বাচনের পরিকাঠামো। সুপ্রিম কোর্ট কি বলছে? সুপ্রিম কোর্ট বলছে একটা নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ হওয়া মানে সেখানকার যারা ভোটার, সেই ভোটার তালিকা তৈরি অবাধ এবং শান্তিপূর্ণ হবে। কারণ ভোটার লিস্ট এই যে তৈরি হচ্ছে, ভোটার লিস্ট তৈরি হওয়াটা হচ্ছে ফাউন্ডেশন অফ ডেমোক্রেসি, অর্থাৎ গণতন্ত্রের এটা হচ্ছে মূল ভিত্তি। গণতন্ত্রের মূল ভিত্তি কি? ভোট, ভোটার তালিকা। ভোটার তালিকাটা তাহলে ভোট দিবে কি করে? ভারতবর্ষের সংবিধান আপনাকে কি অধিকার দিয়েছে? ভারতবর্ষের একজন গরিব মানুষ যে দুবেলা খেতে পায় না ঠিক মতন, তারও ভোটের যে দাম, ভারতবর্ষের সব থেকে বড় লোক মুকেশ আম্বানি, তারও ভোটের একই দাম কে দিয়েছে? ভারতবর্ষের কংগ্রেস। ভারতবর্ষের কংগ্রেস আর কি দিয়েছে? 18 বছর বয়স হলে তোমার ভোট দেওয়ার অধিকার থাকবে। ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, অর্থাৎ তোমার ভোট দেওয়ার অধিকার সেখানটায় স্বীকৃত হবে। কে দিয়েছে? কংগ্রেস। অধিকার যিনি দিয়েছেন তিনি কে? প্রয়াত রাজীব গান্ধী। যুবকদের আজকে ভোটে অংশগ্রহণ করার অধিকার দিয়েছেন রাজীব গান্ধী। ভারতবর্ষের মানুষকে ভোট দেওয়ার অধিকার দিয়েছে কংগ্রেস পার্টি স্বাধীনতার পর, এবং এই অধিকার সাংবিধানিক অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। সুপ্রিম কোর্ট বলছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, আমি না, সুপ্রিম কোর্ট বলছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন রিকোয়ার ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকটোরাল রোলস, অর্থাৎ অবাধ এবং শান্তিপূর্ণ ভোট তখনই হবে যখন অবাধ এবং শান্তিপূর্ণ ভোটার তালিকা তৈরি হবে। অর্থাৎ অবাধ যদি ভোটার তালিকা তৈরি না হয়, সেই ভোটার তালিকায় যদি বৈষম্য থাকে, তাহলে সেখানটাই নির্বাচন অবাধ হতে পারে না, সুপ্রিম কোর্ট বলছে। তাই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন ডিম্যান্ড ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকটোরাল রোলস। আমি না, সুপ্রিম কোর্ট বলছি যে অবাধ ভোটার তালিকা ছাড়া অবাধ নির্বাচন সম্ভব নয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বক্তব্য পরিষ্কার, যতক্ষণ পর্যন্ত এই বৈধ ভোটাররা আন্ডার এডুকেশনের নামে তাদের নাম তুলতে পারছে না, ততক্ষণ আমরা কি করব? দেখুন, ভারতবর্ষের অন্যান্য রাজ্যেও এসআর হয়েছে, তামিলনাড়ুতেও লিগ্যাল ডিসক্রিপেন্সি এলডি, এর আগে আপনারা দেখেছেন যুক্তিগ্রাহ্য অসঙ্গতি, সেখানেও হয়েছে। সেখানকার সরকার তৎপর হয়ে সেখানকার মানুষকে সহযোগিতা করে এই ঝঞ্ঝাট থেকে বাঁচিয়েছিল। সেখানকার সরকারের বিএলও, এআরও, এইআরও, ডিও, তারা সবাই মিলে মানুষকে সহযোগিতা করেছে, তাই মানুষ ঝামেলা থেকে তারা পরিত্রাণ পেয়েছে। পশ্চিমবঙ্গে প্রথম থেকে ঝামেলা, কখনো বিএলওর অফিসে হামলা, কখনো এসআরও, আরোর অফিসে হামলা। পশ্চিমবঙ্গের প্রতি মুহূর্তে নির্বাচনী কমিশনের নানা ফতোয়া, সব মিলে রাজ্য সরকার আইনি মোকাবেলা না করে সেখানে ঝগড়া করলো। ঝগড়া করে কি করলো? ভোটে তাদের পক্ষে ভোট দেওয়ার বাতাস তৈরি করলো। আমি আপনাদের স্মরণ করে দিতে চাই, 2021 সাল পশ্চিমবঙ্গে ভোট হলো। সেই ভোট হলো মানুষের সমস্যা নিয়ে নয়, সেই ভোট হলো এনআরসিকে সামনে রেখে। কে এনআরসির পক্ষে, কে এনআরসির বিপক্ষে, এটাই হয়ে গেল ভোট। আমরা কংগ্রেস, আমরা ভোটে হারলাম কারণ আমরা ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাকে মান্যতা দিয়ে রাজনীতি করি। আমরা ভারতবর্ষের হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, আদিবাসী, পিছিয়ে পড়া, দলিত সকলের প্রতিনিধিত্ব করা আমাদের কাজ। তাই আমরা এনআরসির পক্ষ বিপক্ষ নিয়ে আমরা অকারণে হিন্দু মুসলমানের বিভাজনের রাজনীতি করতে পারিনি, তাই আমরা হারলাম। আমরা তো হারলাম, কিন্তু পশ্চিমবঙ্গে এনআরসি হয়েছে কি? পশ্চিমবঙ্গে এনআরসির জন্য কাউকে বাংলাদেশে যেতে হয়েছে কি? না, কিন্তু ভোট হয়ে গেল। আর ভোট হয়ে যাওয়ার পর এনআরসির গল্প বন্ধ হয়ে গেল। এবারের ভোটে যখন পশ্চিমবঙ্গ জুড়ে মানুষের ক্ষোভ মমতা ব্যানার্জির বিরুদ্ধে, মানুষ যখন প্রতিবাদী হচ্ছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে, মানুষ যখন আক্রোশ প্রকাশ করছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে, তার হাতে অস্ত্র নেই। হঠাৎ করে অস্ত্র চলে এলো। কি অস্ত্র? এসআইআর। এমন ভাব দেখাচ্ছেন তিনি যেন এসআইআর তিনিই রুখছেন আর এসআইআর তিনিই রুখবেন। এখন নির্বাচনটা করতে চাইছে এমন করে যে বিজেপি বলছে এসআইআর, মমতা বলছে নো এসআইআর।
ঠিক যেমন করে বিজেপি সেদিন বলেছিল এনআরসি, মমতা বলেছিল নো এনআরসি, ঠিক একই ঘটনা এইবার একইভাবে চালু করতে চাইছে। বিজেপি বলছে এসআইআর, মমতা বলছে নো এসআইআর। কিন্তু মানুষের সমস্যার সমাধান কে করছে? যখন চলছে লিগাল ডিসক্রিপেন্সি নিয়ে, যখন মানুষ যাচ্ছে নাম তুলছে, সেই সময় খামোখা সুপ্রিম কোর্ট চলে গেল নাটক করতে, জামা কাপড় পরে, উকিলের জামা পরে চলে গেল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট যাওয়ার পর আরেক ঝামেলা চলে এলো বাংলার মানুষের উপরে। সেটা কি? সেটা হচ্ছে বিচারাধীন, আন্ডার এডুকেশন। এবার কি হবে? এবার সমস্ত দেখবে বিচারকরা। কোন বিচারক? যারা আপনাদের এই লোকাল বিচারক, মহকুমা বিচারক, জেলা বিচারক, তারা সব আপনার ফয়সালা করবে। আচ্ছা, আপনাকে যদি বলা হয় কালকে গিয়ে একটা গাড়ি খারাপ হয়ে গেছে, গাড়িটাকে চালু করে দিন তো, আপনি ভালো মিস্ত্রি, আপনি পারবেন? আপনি পারবেন? যার যেটা কাজ সে সেটা করবে। সুপ্রিম কোর্ট যেহেতু বলে দিল বিচারক তোমাদের করতে হবে, লেট ডামাডোল লেগে গেল। বিচারকের কাজ কোর্টে বেল দেওয়া, কাউকে জেল দেওয়া, এই হচ্ছে বিচারকের কাজ। বিচারকের কাজ হয় বেল না হয় জেল। এবার বিচারক কি করবে এখানটায়? কে ভোটার কে ভোটার না, সেই প্রক্রিয়া তাকে ট্রেনিং নিতে হচ্ছে, বুঝতে হচ্ছে, তারপরে করতে হচ্ছে। যুগ পার হয়ে যাচ্ছে, সময় পার হয়ে যাচ্ছে। 60 লক্ষ মানুষের নাম আটকে আছে। যে গতিতে, শামুকের গতিতে যেভাবে বিচার প্রক্রিয়ার দ্বারা এই বিচারাধীন লোকেদের নাম উঠছে, সেটা সমাপ্ত কবে হবে আমরা জানি না। আমরা জানি না। মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গিয়ে যে কাজটা চলছে সেটাকে আরো জটিল করে, আরো জটিলতর করে, আরো জটিলতম করে আমাদের উপর চাপিয়ে দিয়ে নিজে এখন ধর্নায় বসে গেছে। ধর্নায় বসে সেখানটায় 5 স্টার ব্যবস্থা আছে, খানা পিনা সবই হচ্ছে, প্রতিদিন একটা করে মিটিং আর একটা করে লেকচার চলছে। আমার আপনার কি হবে? আমার আপনার কি হবে আমরা জানি না। মুখ্যমন্ত্রী কথায় কথায় চোরদের জন্য, ডাকাতদের জন্য, ধর্ষককারীদের জন্য সুপ্রিম কোর্ট যাচ্ছেন। এই বিষয়টাই যে যতদিন পর্যন্ত প্রত্যেকটা বৈধ ভোটারের নাম অন্তর্ভুক্ত না হবে ততদিন পশ্চিমবঙ্গে ভোট করতে দেব না, এই কথাটা বলার জন্য সুপ্রিম কোর্ট যান। এই কথাটা বলার জন্য সুপ্রিম কোর্ট যাওয়া উচিত আপনার। আপনি যাচ্ছেন না, কিন্তু এটাকে বাঁচিয়ে রাখছেন। ঝঞ্ঝাট বেঁচে থাকলে লাভ কার? বিজেপি। ঝঞ্ঝাট বেঁচে থাকলে লাভ কার? টিএমসি। এখন টিএমসি ধমকাচ্ছে যে পশ্চিমবঙ্গে নাকি একটা ধর্মীয় গোষ্ঠী আছে, পশ্চিমবঙ্গে একটা ধর্মীয় সম্প্রদায় আছে, তারা এক হলে এই বাংলায় নাকি আর কেউ বাঁচবে না, বিজেপিকে পালাতে হবে। সেই গোষ্ঠীটা কারা? মুসলমান গোষ্ঠী। বলছে এ বাংলায় একটা সম্প্রদায় আছে, তারা এক হলে সবকে পালাতে হবে। এই বহরমপুর লোকসভায় আমাকে হারানোর জন্য মমতা ব্যানার্জি এই থিওরিটা এখানে অ্যাপ্লাই করেছিল, এই বুদ্ধিটা এখানে প্রয়োগ করেছিল। আমাকে হারানোর জন্য তৃণমূলের পক্ষ থেকে বলা হলো, খোলা মঞ্চে দাঁড়িয়ে মুর্শিদাবাদে 70 ভাগ মুসলমান, 30 ভাগ হিন্দু, মনে করলে মুসলমানরা হিন্দুদেরকে মেরে গঙ্গায় ভাসিয়ে দিতে পারে। হয়ে গেল গল্প। হিন্দু মুসলমানের ভোট ভাগাভাগি হয়ে গেল, অধীর চৌধুরী হেরে গেল। ওর দলের এমএলএ এখন বলছে সেদিন আমি এটা করতে চাইনি, অধীর চৌধুরীকে হারানোর জন্য মমতা ব্যানার্জি বুদ্ধি দিল, আমাকে পরামর্শ দিল, তাই আমি করলাম, অধীর চৌধুরীকে হারালাম। সেদিন বহরমপুরে যেটা করেছিল আজকে বাংলায় সেটা করতে চাইছে। কি? 70 ভাগ মুসলমান, 30 ভাগ হিন্দু, যেটা এখানে করতে চেয়েছিল, এখন মমতা ব্যানার্জি বলছে একটা বিশেষ সম্প্রদায় আছে, ধর্মীয় সম্প্রদায়, তাদেরকে আমি বললে তারা এক হয়ে সবকে মেরে বার করে দিবে। আবার সেই বিভাজনের রাজনীতি। কিন্তু মুসলমানদের জন্য বাকি কিছু করছে না। কদিন আগে দেখলেন রাজ্যসভা হলো, কদিন আগে দেখলেন বঙ্গশ্রী পুরস্কার দেওয়া হলো, দেখেছেন কোনো মুসলমানের নাম? বঙ্গশ্রী পুরস্কারে কোনো মুসলমানের নাম দেখেছেন? সেখানে কে পুরস্কার পাচ্ছে? ওই উত্তরবঙ্গের অনন্ত মহারাজ নামে একটা ঢপের কীর্তন করে এক লোক, যে বলছে বাংলাকে ভাগ করে দাও, বাংলাকে ভাগ করে সেখানটায় গ্রেটার কুচবিহার তৈরি করে দাও। তাকে এখানটায় বঙ্গশ্রী পুরস্কার দেওয়া হচ্ছে। সে না সাথে থাকে, না পাতে থাকে, না কোনো কর্মে থাকে, না কোনো কাজে লাগে, তাকে বঙ্গশ্রী দেওয়া হচ্ছে। কোনো মুসলমানকে খুঁজে পাওয়া যায়নি, কোনো মুসলমানকে খুঁজে পাওয়া যায়নি। রাজ্যসভার ভোট হলো, 4টে রাজ্যসভার এমপি হলো, তার মধ্যে একটা সারদা কাণ্ডে এ বাংলায় যে লক্ষ লক্ষ মানুষ বঞ্চিত হয়েছে, লক্ষ লক্ষ মানুষের সম্পত্তি লুট হয়েছে, সেই লুট হওয়া সম্পত্তিকে রক্ষা করবার জন্য যে পুলিশ অফিসার সেদিন সব থেকে বড় ভূমিকা পালন করলো,
রাজীব কুমার তাকে রাজ্যসভার মেম্বার করে দেওয়া হয়। আরেকজনকে রাজ্যসভার মেম্বার করা হয়েছে, সে আবার বলে মেয়ের সঙ্গে মেয়ের বিয়ে হওয়া উচিত, ছেলের সঙ্গে ছেলের বিয়ে হওয়া উচিত, তাকে রাজ্যসভার মেম্বার করেছে। আপনাদের ওকালতি করবে, কিন্তু এ বাংলায় কোনো মুসলমান খুঁজে পাওয়া যায় না রাজ্যসভার মেম্বার হওয়ার জন্য, আর কোনো বাঙালি খুঁজে পাওয়া যায় না। 4টে রাজ্যসভার মেম্বার হয়েছে, 4টে অবাঙালি, একটা বাঙালি এবং আধা অবাঙালি। খেয়াল করে দেখুন আপনারা, অথচ ভোট হবে কি বাঙালি তোমার পক্ষে আমি, ভোট হবে কি মুসলমান তোমার পক্ষে আমি, বাকি আর কোনো গল্প হবে না বাংলায়। কেন ওয়াকফ সম্পত্তি বাংলায় লুট হয়ে গেল? কেন ওয়াকফ আইন এ বাংলায় চালু হলো? আজ পর্যন্ত কত সম্পত্তি ওয়াকফ আইনে নথিভুক্ত হলো আপনি জানেন? আমি জানি না। তার হিসাব দিয়ে মমতা ব্যানার্জি না, সব ধাওয়া চাওয়া পড়ে যাচ্ছে এসআইআর কাণ্ড নিয়ে। এসআইআর মমতা ব্যানার্জির জন্য সাপে বর হয়ে চলে এসছে। খালি এসআইআর দেখিয়ে যত অভিযোগ সব কিছু নস্যাৎ করে উনি এগিয়ে যাবেন। এখন একদিকে ধর্ণা, আরেকদিকে প্রতিশ্রুতির ঝর্ণা। এই ধর্ণা আর প্রতিশ্রুতির ঝর্ণা আগামী দিনে মমতা ব্যানার্জিকে ভোট পার করবার হাতিয়ার হিসাবে ব্যবহার করতে দেখছি আমরা। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের দাবি এইটাই, প্রত্যেকটা বৈধ ভোটার যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি মানা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত তারা ভোটার লিস্টে অন্তর্ভুক্ত হচ্ছে, যতক্ষণ পর্যন্ত তারা ভোটার হচ্ছে, ততক্ষণ এই ভোট আমরা মানছি না। আমাদের এই সভায় অনেক মা বোনের এসেছেন, অনেক মা বোন জায়গাটা পেয়ে গাছের তলায় বসে আছেন, আদিবাসী সমাজের মা বোনের এসেছেন, আদিবাসী পিছিয়ে পড়া মানুষ, হিন্দু মুসলমান সকলের নাম এই এসআইআর প্রক্রিয়ায় যে 11 লক্ষ নাম এখনো বাকি আছে তার মধ্যে তারা সকলে সম্মিলিত আছেন। তাই আমরা এই এসআইআর প্রক্রিয়ায় যে 11 লক্ষ মুর্শিদাবাদবাসীর নাম বাদ গেছে, যারা বৈধ ভোটার হিসেবে স্বীকৃত, তাদেরকে যতক্ষণ পর্যন্ত না এই অধিকার তাদের পুনরুদ্ধার হচ্ছে ততক্ষণ যাতে ভোট না হয় সেটাই আমাদের দাবি থাকছে। সেই দাবিতেই আমরা প্রতিবাদ করছি। নিশ্চয় আপনারা সেই দাবিকে সমর্থন করেন, হাত তুলে বলুন যে হ্যাঁ আপনারা এই দাবিকে সমর্থন করেন। আমরা দরকার হলে সুপ্রিম কোর্ট যাব, ব্যবস্থা নিচ্ছি, যাব। মমতা ব্যানার্জি যাবে না, আমরা যাব। মমতা ব্যানার্জি চাই ঝঞ্ঝাট থাক, আমরা চাই ঝঞ্ঝাট মিটাক। ফারাক আমাদের এইটাই। কে আমাদের ভোট দেবে কে দেবে না বড় কথা নয়, কিন্তু ঝঞ্ঝাটটা মেটানো দরকার, কারণ মানুষের ভোট দেওয়ার অধিকারকে সুনিশ্চিত করা দরকার। আমি তাই আপনাকে সংবিধানের কথা বললাম, অনুচ্ছেদ 324, অনুচ্ছেদ 324, অনুচ্ছেদ 325, অনুচ্ছেদ 326 আপনারা পড়ে দেখুন। আমি যা বুঝি সেটা ঠিক না বেঠিক। ভারতবর্ষের মানুষ এই এসআইআর নিয়ে কার কথা কেউ জানি না, সারা পশ্চিমবঙ্গের মানুষ এসআইআর নিয়ে ব্যস্ত। একদিকে মুখ্যমন্ত্রী টিএমসি, আরেকদিকে নির্বাচন কমিশন, এই দুয়ের তার সঙ্গে বিজেপি, এই দুয়ের মুখোমুখি অহমিকার যুদ্ধে তাদের মাতব্বরির কারণে এই বাংলার সাধারণ মানুষ আজ বিপর্যস্ত হচ্ছে। আমাদের জন্যে এই বাংলা সরকারের ভাবার কোনো কারণ নেই, কোনো ভাবার প্রয়োজন নেই। বাজারে আগুন, সব কিছু বাজারে আগুন লাগতে চলেছে। ঈদের বাজারে সব কিছুর দাম হু হু করে বেড়ে চলছে, মানুষের অভাব অভিযোগ বাড়ছে, সরকারের মাথা ব্যথা নাই। মুর্শিদাবাদের মানুষকে একটা কথা বলতে চাই, মুর্শিদাবাদের মানুষ মনে রাখবেন, সুরক্ষা, জীবনের নিরাপত্তা, আপনাদের জীবনের নিশ্চয়তা কোনো ধর্মীয় ভাবাবেগের দ্বারা সুনিশ্চিত হয় না। সব থেকে বড় সামাজিক নিরাপত্তার নাম সকলের মধ্যে ঐক্য, সম্প্রীতি, প্রেম এবং ভালোবাসা। আজকে মুর্শিদাবাদের মানুষ, সে হিন্দু হোক মুসলমান হোক, উভয় সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি, সাম্য, ভ্রাতৃত্ববোধ আমরা যত বেশি গড়ে তুলতে পারবো, মুর্শিদাবাদের সবাই আমরা সুস্থ থাকব, সবাই আমরা নিরাপদ থাকব, সবাই আমরা ভালো থাকব। কংগ্রেস ঠিক এই কথাটাই বলে। আমরা না হিন্দুর হয়ে ওকালতি করি, না শুধুমাত্র মুসলমানের হয়ে ওকালতি করি, আমরা মানুষের হয়ে ওকালতি করি, মানুষের ঐক্যের হয়ে ওকালতি করি, মানুষের সাম্য, মানুষের সম্প্রীতি, মানুষের ভালোবাসা হয়ে আমরা ওকালতি করি। তার কারণ আমরা মনে করি আপনার সঙ্গে আমার সঙ্গে তার, সকল ধর্মের সকল মানুষের সংঘবদ্ধ প্রয়াসের মধ্য দিয়ে, সকল মানুষের ঐক্য ভ্রাতৃত্ববোধের মধ্য দিয়েই সব থেকে বেশি সমাজ নিরাপদ হয়। আজকে সেই সময় পবিত্র রমজান মাস শেষ হলেই শুরু হবে ঈদুল ফিতর। ঈদুল ফিতরকে বলা হয়
ভ্রাতৃত্বের উৎসব, আনন্দের উৎসব, প্রার্থনার উৎসব, সেই মিলনের উৎসব, সেই মিলনের উৎসবের প্রাক্কালে আজকের এই সভা করে মুর্শিদাবাদের সব শ্রেণীর মানুষের কাছে আমাদের আহ্বান, কিছু পারি আর না পারি আমরা জানবেন মুর্শিদাবাদের সব মানুষকে ভালোবাসি, হিন্দু মুসলমান সকলের মধ্যে ঐক্য সম্প্রীতিকে সুরক্ষিত করার জন্য আমরা প্রাণপাত করতে দ্বিধা করব না। তাই কংগ্রেসের উপরে ভরসা রাখবেন, আমাদের উপরে ভরসা রাখবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে এই পবিত্র মাসে আসার জন্য রমজান মুবারক জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। আপনাদের সকলকে সাক্ষী রেখে আমাদের প্রিয় নেতা অধীর চৌধুরী তিনি আরেকটি লড়াই লড়তে যাচ্ছেন মুর্শিদাবাদ এরকম। আমাদের ডেপুটেশনে যারা গেছিল তারা একটু বলে দিন। দেখুন, গত 4 দিন ধরে ডিএম এর কাছে আমরা সময় চেয়েও উনি বারবার পালিয়ে যেতে চেয়েছেন, শেষে আজকে বাধ্য হয়েছেন। ওসি ইলেকশনকে দায়িত্ব দিলেন যে আমাদের এই ডেপুটেশন নেওয়ার জন্য। যখন আমাদের জেলা পরিষদের বিরোধী দলনেতা কাফি